আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচের যে পেইড কোর্সটি ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, সেটার প্রথম লেকচার অনুষ্ঠিত হয়েছে গতকাল। আর আজ আমরা ওই ক্লাসের উপর ভিত্তি করে একটা সলভ ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি, এবং এই সলভ ক্লাসে সবাইকে আমার তরফ থেকে সবাইকে স্বাগতম। আমরা সবাই ঠিকঠাক মতো আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। আর কে কোত্থেকে আজকে ক্লাসে অংশগ্রহণ করছো সেটাও অনুগ্রহপূর্বক আমাকে একটু জানিয়ে রাখো। আজকে ক্লাসে কে কোথা থেকে অংশগ্রহণ করছি সেটাও একটু জানিয়ে রাখবো। আমরা যে যেখান থেকে আজকে ক্লাসে অংশগ্রহণ করব, আমি আশা করব প্রত্যেকের টাইমলাইন থেকে আমাদের আজকের ক্লাসটিকে আমরা শেয়ার দিয়ে দিব। প্রত্যেকের টাইমলাইন থেকে আমাদের আজকের ক্লাসটিকে শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কে কোথা থেকে আমরা আজকে ক্লাসে অংশগ্রহণ করছি সেটা আমরা একটু কমেন্ট করে জানাবো। আর সেকেন্ড টাইম তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা সেটাও আমাকে একটু জানাও। অনেকের স্বপ্ন থাকে যে আমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিব, সেটা হচ্ছে বিইউপি, স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয় তোমাদের অনেকের জন্য। আবার অনেকের টার্গেট থাকে যে না, বিইউপিতে দেব না, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাব, সবুজ ক্যাম্পাসে আমি পড়াশোনা করব। আসলে পরিবেশ কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট। তো আমি যদি চিন্তা করি, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট, তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো, শুধু ক্যাম্পাসের সৌন্দর্যের কারণে। আবার যখন জাহাঙ্গীরনগরে ঘুরতে গেলাম, তখন আমি আফসোস করলাম যে এই ক্যাম্পাসটা যদি সবুজ ক্যাম্পাস যদি আমার ইউনিভার্সিটিতে থাকতো। তো যাই হোক, প্রকৃতির সাথে পড়াশোনা করাটা অনেক স্বপ্নের মতো একটা বিষয়। সো আমরা এই স্বপ্নকে সত্যি করতে যারা আমরা প্রথমবার ব্যর্থ হয়েছিলাম, তারা সবকিছু দূরে ঠেলে দিয়ে নতুন উদ্যমে আমরা আবার শুরু করব। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে কিন্তু শতাধিক স্টুডেন্ট সেকেন্ড টাইম যে পেইড ব্যাচটা রয়েছে লিজেন্ড কেয়ারের সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচ লেকচার নাম্বার 1-এ তারা গতকালকে পেইড ব্যাচে ক্লাস করেছে। আর আজকে আমি রায়হান বোরহান তোমাদের সাথে ওই পেইড ব্যাচেরই রিলেটেড যে সলভ ক্লাস মিনস যেই প্রশ্নগুলো নিয়ে সমস্যা হতে পারত, সেই ক্রিম প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে ইনশাল্লাহ অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যেই প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, 2 শতাধিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু আসি। আচ্ছা, এখানে তাওফিম লিখেছে ক্রিমিনাল লয়ার আর ক্রিমিনালস লয়ার। নো, ক্রিমিনালস বললে তো আমি অপরাধীদের আইনজীবী হয়ে গেলাম। আসলে এখানে লেখা আছে রায়হান বোরহান ক্রিমিনাল লয়ার অ্যান্ড ইংলিশ ট্রেনার। ক্রিমিনাল লয়ার হচ্ছে এটা আমার পেশাগত পরিচয়। আমি মূলত যেগুলা অপরাধ বলতে আমরা জানি যে আইনে যে মামলাগুলো হয় এটা 2টা ভাগে হয়, একটা হচ্ছে সিভিল কেস আর একটা হচ্ছে ক্রিমিনাল কেস, তাই তো? এগুলো ছাড়াও কোম্পানি ম্যাটার্স আছে, আর অনেক কিছুই আছে। তো সিভিল মানে হচ্ছে যেগুলো জমি জমা রিলেটেড, আর ক্রিমিনাল মানে হচ্ছে যেগুলো অপরাধ রিলেটেড। তো যারা জমি জমা সংক্রান্ত বা এই জাতীয় মামলা ডিল করেন তাদেরকে বলা হয় সিভিল লয়ার, আর যারা অপরাধ সংক্রান্ত মামলাগুলো পরিচালনা করেন তাদেরকে বলা হয় ক্রিমিনাল লয়ার। এর মানে কিন্তু এই না যে আমরা ক্রিমিনাল, ঠিক আছে? এটা কখনো ক্রিমিনালস হবে না, ক্রিমিনাল লয়ারই হবে, ঠিক আছে? বিকজ দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে, এই কারণে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস যোগ করা যাবে না, এটা আমরা সবাই জানি। এনিওয়ে, সো ওয়েলকাম টু মাই ক্লাস। আমার আজকে তোমাদেরকে একটু জানাই রাখি, আমাদের পেইড ব্যাচের প্রথম যে লেকচারটা ছিল লেকচার 1, এটাকে ভাইরা আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, বুঝছো? এর মধ্যে প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার এবং টাইপস অফ সেন্টেন্স। আচ্ছা, দ্বিতীয় যেই টপিকটা ছিল সেটা ছিল নাউনের ক্লাসিফিকেশন এবং নাউনের পজিশন। তৃতীয় টপিকটা ছিল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এবং এটার সাথে রিলেটেড আরো কিছু রুলস ছিল। আচ্ছা, চতুর্থ টপিকটা ছিল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এবং পঞ্চম টপিকটা ছিল জেন্ডার, ফেমিনিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার, জেন্ডার নিউট্রাল বা নিউট্রাল জেন্ডার, ঠিক আছে? এগুলা নিয়ে আমাদের টোটাল 5টা টপিক নিয়ে লেকচার 1টা সাজানো হয়েছিল। এর মধ্যে ওপেনিং যে টপিকটা সেটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার এন্ড টাইপস অফ সেন্টেন্স। তো এখান থেকে কি কি পড়তে হবে সেটা কিন্তু অলরেডি আমি ক্লাসে বলেছি।
তো এর মধ্যে আমরা একটু দেখব যে এই বছরে একটা লেটেস্ট কোয়েশ্চেন আমাদের সামনে চলে আসছে, একদম লেটেস্ট কোয়েশ্চেন। তোমরা কি গুচ্ছে পরীক্ষা দিছিলা? জিএসটি তে পরীক্ষা দিছিলা? দেখো, জিএসটি বি ইউনিট এই বছরের প্রশ্ন 2024 সাল, ঠিক আছে? এই বছর গেল বছরের মানে 2024 থেকে 25 সেশনের একদম পুরা গরম গরম একটা প্রশ্ন আর কি। এখানে প্রশ্নটা কেমন ছিল দেখো, ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্সেস। ইংরেজি গ্রামারে নিচের কোন টপিকটা সেন্টেন্স ফরমেশন নিয়ে কাজ করে, অর্থাৎ সেন্টেন্সের গঠন নিয়ে কাজ করে? আমাকে একটু কমেন্ট করে জানাতে পারবে যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে? এটার সঠিক উত্তরটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে একটু জানান। আচ্ছা, একটু সঠিক। আচ্ছা, এখানে এনইউর কথা বলেছো, আর যারা এনইউ এর জন্য প্রস্তুতি নিচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কমপ্লিট সাজেশনমূলক ইংলিশ ক্লাস আমি আজকে তো অলরেডি ক্লাসটা চলতেছে, আগামী 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা অনুষ্ঠিত হবে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, আর আজকের যে ক্লাসটা এটা ন্যাশনালে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও কাজে আসবে, আর মূলত এই ক্লাসটা যারা সেকেন্ড টাইম বিইউপি, জাবি, রাবি, চবি, কুবি, কুবি এবং গুচ্ছদে পরীক্ষা দিবা তাদের জন্য। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি তাসনিয়া কমেন্ট করে ফেলেছো 1 নম্বরের সঠিক উত্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অলরেডি কমেন্ট করে ফেলেছো 1 নম্বরের সঠিক উত্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অনেকে এখানে কমেন্ট করে ফেলেছো। আচ্ছা ভাইয়া, এখান থেকে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে কিনা? আসতেও পারে ভাইয়ারা, আসতেও পারে, ঠিক আছে? সো ক্লাসটা ফলো করাটাই বেটার। মনে রাখবা, মরফোলজি এটা মূলত হচ্ছে তোমার শব্দের যে গঠন, সিমেন্টিক্সও ধরা গেছে শব্দের যে গঠন, অর্থাৎ শব্দের অর্থ নিয়ে কাজ করে। কিন্তু এই যে সিনট্যাক্স দেখতে পাচ্ছ, সিনট্যাক্স মানেই হচ্ছে বাক্যের গঠন, মানে ফরমেশন অফ সেন্টেন্স। তো সিনট্যাক্সের আন্ডারেই মূলত সেন্টেন্স স্ট্রাকচারের যাবতীয় নিয়ম কানুন আলোচনা করা হয়ে থাকে। তার মানে সেন্টেন্সের গঠন রিলেটেড যে বিদ্যা, যে নলেজ, এই নলেজকে এক কথায় প্রকাশ করা হয় সিনট্যাক্স শব্দের মাধ্যমে, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার সি। আচ্ছা, এবার দেখো একদম গরম গরম একটা প্রশ্ন বিইউপি তে আসছিল, এই যে বিইউপি, ঠিক আছে? বিইউপি তে আসছিল FSSS 2024, একদম লেটেস্ট কোয়েশ্চেন, কেমন? তো এখানে প্রশ্নটা ছিল এরকম, which is an example of a compound complex sentence? নিচের কোনটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল, ঠিক আছে? নিচের কোনটা? আচ্ছা, এখন আমরা গতকালকের লেকচার 1-এ মানে পেইড ব্যাচের লেকচার 1-এ সেন্টেন্সের টোটাল টাইপস আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে সেন্টেন্সকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। এর মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথম ভাগটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপর আমি বলেছিলাম তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমি বলেছি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, কেমন? এরপর বলেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এগুলো হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন ধরন। যেমন বিবৃতিমূলক যে বাক্যগুলো আছে, ছোটবেলায় তোমরা বলতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই মডার্ন গ্রামারে এটাকে নামকরণ করা হয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স। এখন এটাকে অ্যাসার্টিভ বলা হয় না, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো কিন্তু আবার 2টা টোনে হয়, অ্যাফার্মেটিভ টোনে হয়, আবার নেগেটিভ টোনে হয়। বিষয়গুলো কিন্তু গতকালকে আলোচনা করেছি আমি। আচ্ছা, এবার ইন্টারোগেটিভ, এটার ফরমেশন আমি গতকালকে বলেছি। ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি আলোচনা হয়েছে। শুধু আমি বলি নাই অপটেটিভ সেন্টেন্স, আমি এটা তোমাদেরকে জানিয়েছিলাম যে অপটেটিভ সেন্টেন্সটাকে মূলত টাইপস অফ সেন্টেন্স থেকে মডার্ন গ্রামারে এক্সক্লুড করা হয়েছে। মডার্ন গ্রামারে অপটেটিভ সেন্টেন্স বলে আসলে এখন বর্তমানে কোনো অস্তিত্ব নাই বললেই চলে, ঠিক আছে? এখন মূলত এই 4টা সেন্টেন্স টাইপ নিয়ে কাজ করা হয়। এর বাইরে এই সেন্টেন্সগুলোর বাইরে তোমরা দেখবা ফাইনিট ভার্বের উপর ডিপেন্ড করে, ফাইনিট ভার্ব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ফাইনিট ভার্ব মানেটা কি? আরে বাবা, যেই ভার্ব ছাড়া বাক্য হবে না ওটাই হচ্ছে ফাইনিট ভার্ব। অর্থাৎ যেই ভার্বটাকে বাদ দিলে বাক্যই হবে না ওটাই ফাইনিট ভার্ব, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই ইট রাইস, এখান থেকে ইটটাকে বাদ দিয়ে দাও, তাহলে দেখো বাক্যই কিন্তু হচ্ছে না। তার মানে ইটটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলি সমাপিকা ক্রিয়া, তাই তো? আচ্ছা, আবার ফাইনিট ভার্ব ধরো তুমি যদি এভাবে বলো যে আই ইটিং রাইস, খেয়াল করে দেখো, শুধু ইটিং
এটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে আইএনজি এবং ইনফিনিটিভ, আইএনজি, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, বুঝা গেছে? অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ট, পার্টিসিপল এগুলাকে আমরা বলি এরা নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর এগুলা ছাড়া বাকি সবগুলাই হচ্ছে ফাইনিট ভার্ব। তো এখন যেহেতু এখানে একটা নন ফাইনিট ভার্ব আছে, সেন্টেন্স যদি এখন গঠন করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা ফাইনিট ভার্ব বসাইতে হবে। সো আমি এখানে একটা ফাইনিট ভার্ব, যেটাকে আমরা অক্সিলারি ভার্বও বলে থাকি, এই যে এম, একটা ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্ব বলে থাকি এম। এখন এম এবং ইটিং এই দুটো মিলে হচ্ছে একটা ফাইনিট ভার্ব হয়েছে। তার মানে এম ইটিং পুরোটা মিলেই কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমি যদি বলি যে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ যদি আমি বিষয়টা এভাবে বলি যে হ্যাভ ইটেন, আমি এভাবে বললাম যে হ্যাভ ইটেন, তাহলে শুধু ইটেন দিয়ে তো আর বাক্য হবে না, আই ইটেন রাইস বাক্য হবে না। হ্যাভ ইটেন যখন বলবা, হ্যাভ ইটেন এই দুটো মিলে হচ্ছে একটা ভার্ব, একটা ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব জিনিসটা কি আশা করি তোমরা বুঝেছো। গতকালকের পেইড ক্লাসে আমি এটা একদম ডিটেলসে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা এটা খেয়াল করেছো। আচ্ছা, এখন এই ফাইনিট ভার্বের কথা আমি কেন বলতেছি, হোয়াই, কেন বলতেছি? কারণ হচ্ছে যদি দেখো কোনো একটা বাক্যে একটাই ফাইনিট ভার্ব আছে, একটাই ফাইনিট ভার্ব, তাহলে সেই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কেমন বলবো বলো দেখি? সেই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে জাস্ট একটা ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে? কিন্তু যদি দেখো তোমার দুইটা ভার্ব আছে বা দুইয়ের বেশি ভার্ব আছে, তাহলেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা ভার্ব থাকলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর যদি একের অধিক ভার্ব থাকে, মানে দুইটা থাকে বা দুইয়ের বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। ঝামেলাটা এখানেই। আমরা বুঝবো কিভাবে যে দুইটা ভার্ব আছে, তাহলে সেটাকে কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা আমরা বুঝবো কিভাবে? এটাও আমি গতকালকের পেইড ক্লাসে একদম ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে ফ্যান বয়েস, ফ্যান বয়েসের কথা তোমাদেরকে মনে রাখতে হবে, যে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, ফ্যান বয়েস। তাহলে তোমরা খেয়াল করো, এখানে টোটাল 7টা কনজাংশন আছে। কয়টা কনজাংশন? এই যে 5 আর 2, কয়টা কনজাংশন? 7টা কনজাংশন আছে। এই যে এফ দেখতে পাচ্ছ, এফ মানে ফর, এ এন্ড, এন নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো। তাহলে দেখো কি লেখা আছে এখানের মধ্যে, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তোমরা খেয়াল করবা যদি কোনো বাক্যে এই 7টা কনজাংশনের যে কোনো একটা থাকে এবং সেখানে দুইটা ফাইনিট ভার্ব থাকে, তাহলে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবারও বলতেছি, কোনো একটা বাক্যে দুইটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে এবং সেখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে এখান থেকে যে কোনো একটা কনজাংশন, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ যেসব বাক্যে এন্ড আছে, বাট আছে, অর আছে, ইত্যাদি আছে, এই 7টা আছে, তারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি এগুলা না থেকে অন্য কোনো কানেক্টর থাকে, অন্য কানেক্টর বলতে যে কোনো কানেক্টর হইতে পারে, যেমন বিকজ, বিকজ কিন্তু একটা কানেক্টর, এই যে বিকজ এটা একটা কানেক্টর। তারপর ধরো অলদো, এই যে অলদো, অলদো তো একটা কানেক্টর, ইভেন দো একটা কানেক্টর। তারপর হতে পারে ডাব্লিউ যুক্ত যে কানেক্টর গুলো আছে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, দ্যাট, এরা সবাই ডাব্লিউ যুক্ত কানেক্টর। সো এইসব কানেক্টর যদি থাকে তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে এই যে ফ্যান ভয়েস করে দিবে, ঠিক আছে? তাহলে এখন আমি কিছু প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা মনে মনে বা মুখে মুখে একটু উত্তর করবা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব থাকে, একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে, তাহলে সেটা কেমন সেন্টেন্স? অবশ্যই সিম্পল সেন্টেন্স। আর যদি দুইটা ভার্ব থাকে বা দুইয়ের বেশি ভার্ব থাকে, তাহলে সেটা কেমন সেন্টেন্স? সেটা কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে। ডিপেন্ড করবে সেখানে কনজাংশন কোনটা আছে। সেখানে কনজাংশনের জায়গায় মানে কানেক্টরের জায়গায় যদি ফ্যান ভয়েস থাকে, তাহলে আমরা ধরে নিব যে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি ফ্যান ভয়েস ছাড়া এরকম কোনো কানেক্টর থাকে, অন্য কোনো কানেক্টর থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু বিইউপিতে যে প্রশ্নটা করছে, খুব চমৎকার একটা প্রশ্ন করছে, বলা হয়েছে নিচের কোনটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স যদি একত্রে হইতে হয়, তোমরা বুঝতেই পারতেছো যে এখানে ফ্যান ভয়েস থেকে এরকম একটা কানেক্টর থাকতে হবে,
আবার এরকম সাধারণ একটা কানেক্টর থাকতে হবে। তার মানে ফ্যান ভয়েসও থাকবে, ফ্যান ভয়েস ছাড়া অন্য টাইপের যে কানেক্টর গুলো আছে সেগুলোও কিন্তু থাকতে হবে, রাইট? আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা চেক করব যে কোন অপশনে তোমার দুই ধরনের কানেক্টর আছে, অর্থাৎ ফ্যান ভয়েসও আছে আবার ফ্যান ভয়েস ছাড়া কানেক্টরও আছে। তাহলে সেই বাক্যটাই হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই যে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিইউপি এফ ট্রিপল এস এ আসছে এই বছর 2024 সালে, তোর মানে সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স টাইপস এগুলো কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য খুব ভালোভাবে স্টাডি করতে হবে, কেমন? এবং সেটাই কিন্তু অলরেডি আমরা করার চেষ্টা করেছি গতকালকে লেকচার 1-এ। আজকে আবার আমরা একটা সলভও কন্ডাক্ট করতেছি। এরপরেও কিন্তু আবার আমরা কিন্তু রেকর্ডেড একটা গাইডলাইন ভিডিও আমরা পেইড ব্যাচের মধ্যে দিয়ে দিব, যে ওভারঅল লেকচার শিট থেকে তোমরা কিভাবে পয়েন্টগুলোকে মেমোরাইজ করবা, ঠিক আছে? আচ্ছা এনিওয়ে, এখন আমাকে একটু বলো 2 নম্বরের সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও। ওয়ান্ডারফুল। আচ্ছা আফসোনা মিতু কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। মেঘলা কমেন্ট করেছো, থ্যাংক ইউ। দিয়া সুলতানা লিখেছো, জি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ইনশাল্লাহ কাজে আসবে। আচ্ছা তাহলে আমাকে একটু বলতে হবে যে এখানে নিচে এখানে আসলে অ্যান্সার কোনটা হতে পারে, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে এখানে কোনটা অ্যান্সার হতে পারে। আচ্ছা দেখো, অপশন নাম্বার সি বলেছো। আগে আমরা অপশন নাম্বার এ তে যাই। অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ভার্ব আছে ওয়েন্ট, খেয়াল করছো? আবার দেখো এখানেও একটা ভার্ব আছে বট, দুইটা ভার্ব আছে এবং সেখানে একটা ফ্যান ভয়েস আছে, এই যে এন্ড আছে, দুইটা ভার্ব আছে এবং ফ্যান ভয়েস আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো? অপশন নাম্বার বি তে দেখো, এই দেখো এখানে একটা ফাইনিট ভার্ব আছে ওয়াজ রেইনিং, আবার এখানেও একটা ফাইনিট ভার্ব আছে ওয়েন্ট, দুইটা ভার্ব আছে, আবার একটা সাধারণ কানেক্টর আছে। সাধারণ কানেক্টর থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে অপশন নাম্বার এ কম্পাউন্ড, অপশন নাম্বার বি কমপ্লেক্স। অপশন নাম্বার সি তে আসো। অপশন নাম্বার সি তে দেখো দ্য ডগ বার্কড, এই দেখো এটা একটা ভার্ব। তারপর দ্য ক্যাট রিমেইন্ড সাইলেন্ট, এই যে রিমেইন্ড এটাও তো একটা ভার্ব, তাই না? তারপর দেখো এই যে ওয়াস এটাও তো একটা ভার্ব। তাহলে দেখো এখানে তিনটা ভার্ব আছে, তার মানে এখানে সেন্টেন্স তিনটা, এবং এই তিনটা সেন্টেন্সকে যোগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্যান ভয়েস, এই যে বাট হচ্ছে একটা ফ্যান ভয়েস, তাই না? ফ্যান ভয়েস মানে কনজাংশন। আর আরেকটা হচ্ছে সাধারণ কানেক্টর, সেটা হচ্ছে বিকজ। তার মানে ফ্যান ভয়েস যেহেতু আছে তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, আবার সাধারণ কানেক্টর যেহেতু আছে তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এটাকে একত্রে বলা হবে এটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেটা প্রশ্নে চাইছে। খেয়াল করছো? হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স? অপশন নাম্বার সি ইজ দ্য মোস্ট প্রবাবল অ্যান্সার। অপশন নাম্বার 4-এ কি আছে একটু চেক করে আসি। অপশন নাম্বার 4-এ দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ, একটাই ভার্ব আছে। আর তোমরা জানো একটা মাত্র ভার্ব থাকলে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তার মানে অপশন নাম্বার 4 যেটা, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, রাইট? তাহলে আমরা বিইউপি এফ ট্রিপল এস এ যে প্রশ্নটা আসছিল, আশা করি এটা প্রপার এক্সপ্লেনেশন, কেন হয়েছে কেন হয় নাই, ব্যাখ্যাটা আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সারটাও বুঝে নিয়েছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছিল, একটু আগের প্রশ্ন, 10-11 প্রশ্ন। তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ লুটেড ক্যান নট বি ব্লটেড। হোয়াট ইজ লুটেড ক্যান নট বি ব্লটেড, বলেন দেখি অ্যান্সারটা কি হতে পারে? আচ্ছা এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটা তোমাদের মনে একটা দাগ কেটে গেছে, তাই না? ভাগ্যে ছিল তাই প্রথমবার হয় নাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে? ঠিকঠাক মতো পড়ো নাই এবং হয়তো প্রপার গাইডলাইন ফলো করো নাই, ঠিক আছে? এই কারণে হয়তো অনেকের হয় নাই। আবার অনেকে অনেক চেষ্টা করছো বাট তারপরও হয় নাই, তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, ঠিক আছে? অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই, তার মানে ভাগ্যে ছিল দেখে তোমার হয় নাই। তো যাই হোক, এইখানে দেখো দুইটা ভার্ব আছে, এই যে লুটেড, ইজ লুটেড, এই যে ইজ লুটেড এটা একটা ভার্ব, আবার এই যে ক্যান নট বি ব্লটেড এটাও একটা ভার্ব। তাহলে ভার্ব কয়টা? দুইটা। তো দুইটা ভার্ব এবং দেখো এখানে সাধারণ কানেক্টর মানে WH কানেক্টর, দুইটা ভার্ব এবং সাধারণ কানেক্টর থাকলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে বুঝতেই পারতেছো 3 নম্বরের সঠিক উত্তর মেঘলা, থ্যাংক ইউ মেঘলা কমেন্ট করে ফেলেছো। 3 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার সি, থ্যাংক ইউ ভেরি মাচ। 3 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার সি, এই যে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন আমরা একটু চলে যাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। তোমরা সবাই একটু খেয়াল করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো একটা প্রশ্ন আসছে, ডু অর ডাই ইজ এ ড্যাশ। আমাকে একটু কমেন্ট করে জানান, এই প্রশ্ন সলভ করা মানে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো। ঠিক আছে, একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে, ডু অর ডাই, এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আর এই টাইপের প্রশ্নগুলা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে টাইপস অফ সেন্টেন্স থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আইডেন্টিফিকেশন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েও আসতে পারে। ঠিক আছে, সো তোমরা একটু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এটা একটু ভালো করে একটু পড়ে যাবা আর কি। কেমন, ভালো করে পড়ার কিছু নাই, আমার ক্লাসটা যদি ফলো করো তাইলেই এনাফ। ঠিক আছে, কারণ আমি যা যা বলবো একদম টু দ্য পয়েন্টে বলবো, আমি আলতু ফালতু কথা বলবো না, টু দ্য পয়েন্টে যতটুকু তোমাকে বলবো, যতটুকু দেখাবো, ভাইরা আমার উপর আস্থা রাখো, অতটুকু দেখে যাও। তুমি দেখবা যে যদি প্রশ্ন আসে এই টাইপের প্রশ্নই তোমরা পাবা, এর বাইরে থেকে পাবা না। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ, ডু অর ডাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে স্নেহা কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। মেঘলা কমেন্ট করেছো। আচ্ছা দেখো, এই যে এখানে অর আছে, এই যে অর, খেয়াল করছো অর, এটা কিন্তু একটা ফ্যান ভয়েস, তাই না, একটা ফ্যান ভয়েস। আর এই যে ডু, এটা একটা ভার্ব, ডাই এটা একটা ভার্ব। তোমরা কি জানো যে শুধু ভার্ব দিয়েও কিন্তু একটা বাক্য হয়ে যায়। যেমন ধরো আমি যদি বলি গো, গো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ অবস্থায় থাকে। তার মানে এই যে গো জাস্ট একটা ভার্ব, এই ভার্বটাই কিন্তু একটা বাক্য, এবং এই টাইপের বাক্যগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এই টাইপের বাক্যগুলোকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো হচ্ছে ইম্পেরাটিভ সেন্টেন্স। কেমন, আদেশমূলক বাক্য, তাই তো, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। তারপর আমি যদি বলি দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এই যে ক্লোজ বললা তার মানে তুমি কি করলা, আদেশ করলা। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, সো বুঝতেই পারতেছো যে এখানে দুইটা ভার্ব আছে এবং একটা ফ্যান ভয়েস আছে, তাহলে অবশ্যই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর কোনটা, অপশন নাম্বার এ। যারা যারা অপশন নাম্বার এ বলেছো তাদের প্রত্যেকের উত্তর কারেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে হিয়া কমেন্ট করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, জাবির ইবনে হাসান কি লিখেছো, স্যার জেইউ ক্র্যাশ কোর্সে ক্লাস কবে থেকে শুরু। আচ্ছা, জেইউ ক্র্যাশ কোর্স সম্পর্কে ডিটেইলস তোমার এই পোস্টের রিপ্লাইতে ইনশাল্লাহ আমাদের পেজের অ্যাডমিন দিয়ে দিবেন কবে থেকে শুরু হবে। কেমন, আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের আরো একটা প্রশ্ন। খুলনা বিশ্ববিদ্যালয়, এখন আমরা চলে আসলাম খুলনা ইউনিভার্সিটিতে। তুমি আমাদের লেকচার শিটটা যদি দেখো, তুমি ইনশাল্লাহ তোমার মধ্যে একটা আস্থা আসবে কিন্তু, কারণ এটা কোনো টালটু ফালটু লেকচার শিট না, অর্থাৎ গতানুগতিক কাট কপি পেস্ট টাইপের লেকচার শিট না, এটা অনেক রিসার্চ করে আমরা লেকচার শিটটা তৈরি করেছি। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, এইটা কিন্তু লেকচার শিট না, বরঞ্চ লেকচার শিটের উপরে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসের এটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড। সো প্রেজেন্টেশন স্লাইড এবং রেগুলার লেকচার শিট দুটো কিন্তু আলাদা ভিন্ন। কেমন, তোমরা যারা পেইড ব্যাচে আছো তাদেরকে কিন্তু লেকচার শিটের মূল কপিটা দেওয়া হবে, অর্থাৎ পিডিএফ লেকচার 1 পুরোটা দেওয়া হবে, সাজাই গুছাই ডিটেলসে নোট করা। ওটা প্রায় 16 থেকে 17 পাতার একটা লেকচার শিট। কেমন, আর এখানে যেটা দেখতে পাচ্ছ টোটাল লেকচারটাকেই আমি ক্লাসে প্রেজেন্ট করতেছি তোমাদেরকে। কেমন, সো একটু ভালো করে যদি তোমার স্টাডি করতে হয় তাহলে অবশ্যই লেকচার 1 পিডিএফ কপিটা তোমাদের সংগ্রহে রাখতেই হবে। তোমরা কারা কারা এটা পেয়েছো সেটা অবশ্যই আমাকে একটু জানিয়ে রাখবে, না পেলে আজকের মধ্যে দেওয়ার ব্যবস্থা করে দিব। কেমন, আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মানে নিচের কোনটা সঠিক সিম্পল সেন্টেন্স। তাহলে আমাকে একটু বলো দেখি, সিম্পল সেন্টেন্স মানে কি ছিল জানো? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে জাস্ট একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে। দেখা যাক তোমরা এটা পারো কিনা। লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, দেখা যাক তোমরা এটা পারো কিনা, যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। আমাকে একটু কমেন্ট করে জানাও যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, একটু কমেন্ট করে জানাতে হবে, একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে এই যে রোজ, এই যে রোজ এটা কিন্তু একটা ভার্ব, আবার ডিসপার্সড এটা তো একটা ভার্ব, তাহলে এখানে দুইটা ভার্ব, দুইটা ভার্ব থাকলে সেটা তো সিম্পল সেন্টেন্স না। অপশন নাম্বার বি তেও দেখো, অপশন নাম্বার বি তে কি আছে, দ্য ফগ বিং ডিসপার্সড দ্য সান রোজ, এই যে রোজ একটা ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হতে পারে, একটা মাত্র ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স হতে পারে। অপশন নাম্বার সি রোজ এই যে একটা ভার্ব, ডিসপার্সড এটা একটা ভার্ব, তার মানে দুইটা ভার্ব থাকলে সেটা সিম্পল না, সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে। অপশন নাম্বার ডি তে
দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্স, এই যে ডিসপার্স একটা মাত্র ভার্ব আছে, তার মানে এটাও সিম্পল সেন্টেন্স হতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্স না কোনটা সেই দুইটা ফার্স্ট আমরা একটু কেটে দিই। আমরা অপশন নাম্বার বি কেটে দিলাম, অপশন নাম্বার সি কেটে দিলাম, এই দুইটা হচ্ছে বাদ, এই দুইটা বাদ। অপশন নাম্বার বি দেখতে পাচ্ছ, সরি বি না, অপশন নাম্বার বি না, সরি অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এই যে এন্ড আছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। অপশন নাম্বার সি এখানের মধ্যে হোয়েন আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে দুইটাই বাদ। তাহলে বাকি আছে কোনটা, বি এবং ডি, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যেহেতু দুটাই সিম্পল সেন্টেন্স কিন্তু অ্যান্সার তো দুইটা নেওয়া যাবে না, তার মানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই মডিফায়ারের মধ্যে। দেখো এখানে মডিফায়ারে লেখা আছে দ্য ফগ বিং ডিসপার্সড, এটা হচ্ছে মডিফায়ার। আর অপশন নাম্বার ডি তে লেখা আছে দ্য সান হ্যাভিং রাইজেন, এটা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, তাহলে দেখতে হবে মডিফায়ার অনুযায়ী বাক্যটা কি সঠিক অর্থ প্রদান করতেছে কিনা, মডিফায়ার অনুযায়ী বাক্যটা সঠিক অর্থ প্রদান করতেছে কিনা। যেমন এখানে বিষয়টা উল্টায় গেছে, এখানে যেটা বলা হচ্ছে সূর্য যখন উঠলো, সূর্য যখন উঠলো তখন এই যে ফগ, ফগ মানে কি বলো দেখি, কুয়াশা, কুয়াশা কেটে গেল। দেখো অর্থ কিন্তু মিলে গেছে, সূর্য উঠার পরেই কুয়াশা কি হয়েছে, কুয়াশা হারিয়ে গেছে। আর এই কথাটাকে এখানে ঘুরায় বলছে, মানে আগে কুয়াশা আসছে পরে সূর্য আসছে, এটা তো হয় না ভাই। ঠিক আছে, আগে সূর্য উঠবে তারপর কুয়াশা হারিয়ে যাবে, তার মানে একটার পর একটা স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপটা ফলো করা হয়েছে একমাত্র অপশন নাম্বার ডি তে, তার মানে কারেক্ট অ্যান্সার অবশ্যই ডি। দেখেছো, তার মানে যারা যারা উত্তর ডি বলেছো তাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। তাহলে আশা করা যায় আমরা এরকম আরো অনেক অনেক প্রশ্ন আমাদের লেকচার শিটের মধ্যে দেয়া আছে, অনেকগুলো প্রশ্ন দেয়া আছে যেগুলাকে একটা সাজেশন হিসেবেও তোমরা স্টাডি করতে পারো। শুধু আমাদের লেকচার শিটের যে প্রশ্নগুলো আছে ওগুলাই যদি সলভ করে যাও ইনশাল্লাহ ওখান থেকেই তুমি এমনও হতে পারে হুবহু কমনও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা আর যদি কমন নাও পাও অন্তত এই অ্যাঙ্গেলের প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবা, এর বাইরের কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসবে না। এটা আমার দীর্ঘ 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা এনিওয়ে, এবার আমি চলে আসতেছি আমাদের দ্বিতীয় টপিক, সেটা ছিল হচ্ছে নাউন। তো আমি নাউনের উপর তো ডিটেইলস গতকালকে ক্লাসে, পেইড ক্লাসে আমি আলোচনা করেছি, কেমন? তো এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো যে আমাদের আসলে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ক্লাসিফিকেশন এবং পজিশন। তো ক্লাসিফিকেশন এবং পজিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, তাই না? আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার কনক্রিট নাউন, কনক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, একটা কনক্রিট নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট মানে হচ্ছে যাদেরকে স্পর্শ করা যায়, তুমি যাদেরকে টাচ করতে পারবা তারা হচ্ছে কনক্রিট নাউন। যেমন এই যে কলম, এটা একটা কনক্রিট নাউন, এটাকে টাচ করা যায়। ঠিক আছে, তারপর আমি রায়হান, তুমি চাইলে আমাকে টাচ করতে পারবা, আমিও একটা কনক্রিট নাউন। ঠিক আছে, আমার পেছনে যে স্মার্ট বোর্ডটা দেখতে পাচ্ছ, ডিজিটাল বোর্ড, এটাকে টাচ করা যায়, তার মানে এটাও একটা কনক্রিট নাউন। আর যাদেরকে টাচ করা যায় না তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো অনেস্টি, টাচ করা যাবে না। বাতাস মানে এয়ার, টাচ করা যাবে না। হতে পারে পানি, ওয়াটার, টাচ করা যাবে না। ওয়াটার তো টাচ করা যায়, সরি, ওয়াটার হচ্ছে কনক্রিট নাউন, এটা টাচ করা যায়। ধরো হচ্ছে তোমার মানে এরকম যেগুলো যেগুলো আছে আর কি, সহজ কথায় যেগুলোকে, যেমন ধরো ইন্টিগ্রিটি, টাচ করা যাবে না। ব্রেভারি সাহসিকতা, টাচ করা যাবে না। এরকম যেগুলোকে টাচ করা যায় না তারা হচ্ছে ভাইরা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউন এদেরকে আবার চার ভাগে ভাগ করা হয়েছিল, আমি লিখে দিয়েছিলাম। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই প্রত্যেকটা ডিটেইল টাইপ আমি আলোচনা করেছিলাম। এখন একটু সংক্ষেপে বলি। প্রপার মানে হচ্ছে কোনো বিশেষ নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, বিশেষ কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন বলি। কমন নাউন সাধারণ কোনো একটা নাম, যেমন ধরো আমি যদি বলি বালিকা মানে গার্ল হচ্ছে মেয়ে বলতে সকল মেয়েকে বোঝায়, তার মানে এটা কমন নাউন। কিন্তু আমি যদি বলি লিজা কিন্তু একটা বিশেষ মেয়ের নাম, তার মানে এটা হচ্ছে আপনার প্রপার নাউন। বুঝা গেছে? আচ্ছা, কালেকটিভ নাউন ভাইরা একটা কালেকশন বোঝাবে, একটা কালেকশন থাকতে হবে। যেমন আমি একটা ছেলে, আমার মতো এরকম অনেকগুলা ছেলেকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। কি গঠন করা হয়েছে? টিম। অথবা একটা আর্মি গঠন করা হয়েছে। কি গঠন করা হয়েছে? আর্মি গঠন করা হয়েছে।
তার মানে এই আর্মি এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, টিম একটা কালেকটিভ নাউন, অডিয়েন্স একটা কালেকটিভ নাউন, লাইব্রেরি একটা কালেকটিভ নাউন, তাই না? আর ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান বোঝাবে, উপাদান। যেমন আমার হাতে তুমি একটা একটা মার্কার দেখতে পাচ্ছ, একটা পেন দেখতে পাচ্ছ, তো এটা কি দিয়ে বানাইছে? এটা দেখতে পাচ্ছি এটা সিরামিক দিয়ে বানাইছে, প্লাস্টিক না, সরি এটা প্লাস্টিক না, এটা সিরামিক দিয়ে বানাইছে। কারণ যেহেতু এটা সিরামিক দিয়ে বানাইছে, সিরামিকটা হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। তুমি ধরো একটা স্বর্ণের রিং পরে আসো, রিংটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু রিংটা বানাইছে কি দিয়ে? স্বর্ণ দিয়ে বানাইছে, গোল্ড। এই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর ধরো টেবিল, এই যে আমার পাশে যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে একটা কমন নাউন, কিন্তু টেবিলটা কি দিয়ে বানাইছে? টেবিলটা কাঠ দিয়ে বানাইছে, তাহলে এই কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বুঝবো হচ্ছে উপাদান, অর্থাৎ যেটা দিয়ে কোনো একটা বস্তু নির্মাণ করা হয়, ওই উপাদানটাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গেল বিষয়টা। পজিশন অফ নাউন আমি আলোচনা করেছিলাম। পজিশনের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ পজিশন বলেছিলাম, সেটা হচ্ছে বি প্লাস শূন্যস্থান প্লাস অফ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন হয় যে শূন্যস্থানের আগে যদি দি থাকে এবং পরে অফ থাকে, তাহলে 100% এখানে কে বসবে? এখানে একটা নাউন বসবে। এই নাউনটা যে কোনো টাইপের নাউন হইতে পারে, যে কোনো টাইপের নাউন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আরেকটা পজিশন, ধরো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরে একটা শূন্যস্থান দেয়া আছে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কে বসবে? অবশ্যই নাউন বসবে। এই দুইটা পজিশন আমরা যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব সেই ভার্সিটিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে অতীতে অসংখ্যবার এই দুইটা পজিশন থেকে প্রশ্ন এসেছে। রাবিতে এসেছে, জাবিতে এসেছে, খুবিতে আসছে, কুমিল্লায় আসছে। কুমিল্লা মানে আগে গুচ্ছ ছিল আর কি, জিএসটি তে আসছে। তারপর হচ্ছে তোমার মানে এখন যেসব ভার্সিটিতে পরীক্ষা দিবা বিউপিতে আসছে। সো এই দুইটা পজিশন, স্পেশালি দুইটা পজিশন আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে স্টাডি করতে হবে, কেমন? আচ্ছা, এখন আসো আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন এবং পজিশন রিলেটেড একদম লেটেস্ট আমরা কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখবো, একদম লেটেস্ট কোয়েশ্চেন। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা এখন চট্টগ্রামে চলে আসছি। একদম লেটেস্ট কোয়েশ্চেন, এটা আসছে 2024-25 সেশনে, কেমন? একদম লেটেস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এরপর পরে কোয়েশ্চেনটাও চট্টগ্রামে আসছে, এটা খ ইউনিটে আসছে 24-25। এরপরে কোয়েশ্চেনটা আসছে খুলনা ইউনিভার্সিটিতে। সো প্রথমে আমাকে বলতে হবে এই যে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? কালেকটিভ নাউন বলা হয়েছে, দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ক্রোস ইজ ড্যাশ। ক্রোস বলতে তো আমরা কাককে বুঝি, তাই না? কাকের ঝাঁক, কাক তো একটা পাখি, কাক তো ওয়ান টাইপ অফ পাখি, তার মানে পাখির একটা ঝাঁককে বোঝানো হচ্ছে। পাখির একটা ঝাঁক, এটা তো একটা কালেকটিভ নাউন, তাই না? তো পাখির ঝাঁকের যে কালেকটিভ নাউন সেটাকে আমরা বলি হচ্ছে এই যে ফ্লক। ফ্লক দ্বারা বলা হয় হচ্ছে এক ঝাঁক পাখি, তার মানে ফ্লক হচ্ছে পাখির কালেকটিভ এক্সপ্রেশন। তো ঠিক একইভাবে তুমি এই যে হার্ড দেখতে পাচ্ছ, অপশন নাম্বার এতে কে আছে? হার্ড আছে। এই হার্ডটা যাবে হচ্ছে তোমার ক্যাটেলের সাথে, ক্যাটেল। ক্যাটেল, ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর দল। গবাদি পশু বলতে গরু, ছাগল, ভেড়া ইত্যাদিকে বোঝায়। তো এই যে গরুর পাল অথবা ভেড়ার পাল অথবা ছাগলের পাল, ঠিক আছে, এই গবাদি পশুর যে দল বা পাল, এটাকে বুঝাইতে এটা যে কালেকটিভ এক্সপ্রেশন সেটা হচ্ছে হার্ড। তাহলে তোমরা বুঝতেই পারতেছো। তারপর দেখো এই যে প্যাক, প্যাক। আচ্ছা, আমরা বলি না যে তোমার হায়েনার দল, হায়েনা, অথবা শিকারী কুকুরের দল, কিংবা অনেক সময় আমরা কি বলি? কুত্তার দল। তুমি যদি বলো যে কুত্তার দল, এই কুত্তার দল বলতে তুমি কিন্তু বলবা না যে এ গ্রুপ অফ কুত্তাস, এ গ্রুপ অফ কুত্তাস এটা বলা, সরি, এ গ্রুপ অফ ডগস এটা বলা যাবে না, ঠিক আছে? কুত্তার দল বুঝাইতে তুমি এ গ্রুপ অফ ডগস বলতে পারবে না। কুত্তার সাথে তোমাকে বলতে হবে এ প্যাক অফ কুত্তাস, মানে এ প্যাক অফ ডগস, অথবা এ প্যাক অফ হর্নস, মানে হায়েনার দল বা শিকারী কুকুরের দল। তার মানে কুকুরের কালেকটিভ নাউন হচ্ছে বা কালেকটিভ এক্সপ্রেশন হচ্ছে প্যাক। মাছ, মাছ, মাছের কালেকটিভ এক্সপ্রেশন হচ্ছে স্কুল, আই স্কুল অফ ফিশ। পাখি, পাখির কালেকটিভ এক্সপ্রেশন হচ্ছে ফ্লক, এ ফ্লক অফ বার্ডস। গবাদি পশু, গবাদি পশুর কালেকটিভ এক্সপ্রেশন হচ্ছে হার্ড, এ হার্ড অফ ক্যাটল। তো এই যে কালেকটিভ এক্সপ্রেশনটা, এটা হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। এটা লেকচার শিটের মধ্যে সাপ্লিমেন্ট অংশে তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ পিডিএফ লেকচার শিটের মধ্যেই ইনশাআল্লাহ এগুলা এক্সক্লুড থাকবে। আচ্ছা, এবার
আমরা একটু অ্যান্সার করব কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এখানে পজিশন থেকে প্রশ্ন আসছে, পজিশন মানে নাউনের পজিশন, ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে শূন্যস্থানের আগে ফাইনাল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ফাইনাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর দেখো অ্যাডজেক্টিভের পরেই কিন্তু শূন্যস্থান, খেয়াল করছো, অ্যাডজেক্টিভের পরেই শূন্যস্থান। তো অ্যাডজেক্টিভের পরে কে বসে? অবশ্যই নাউন বসে। তাহলে বলো দেখি কত নম্বর অপশনে নাউন আছে? কত নম্বর অপশনে নাউন আছে? ডেফিনেটলি একটু বলে ফেলো, কত নম্বর অপশনের মধ্যে নাউন আছে? কত নম্বরে আছে? অপশন নাম্বার সি এর মধ্যে তাকায় দেখো, এই যে অ্যাপ্রুভাল, অপশন নাম্বার সি এর মধ্যে কিন্তু নাউন আছে, অ্যাপ্রুভাল। সবাই কি পেয়েছো? আচ্ছা, আর আমরা জানি শব্দের সাথে যদি আল থাকে, যে আল, যেমন সার্ভাইভাল, অ্যাপ্রুভাল, তাই না, অ্যারাইভাল, এল যদি থাকে এটা হচ্ছে প্রিফিক্স, সরি সাফিক্স। এই সাফিক্সটা থাকলে সেটাকে আমরা নাউন বলি। সো এই যে সাফিক্স দেখে নাউন চেনার উপায়, এটাকে আমরা বলি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেইটা লেকচার 2 এর মধ্যে একদম ডিটেলসে লেকচার শিটে আমরা ইনক্লুড করে দিয়েছি। এবার আসো কোয়েশ্চেন নাম্বার 3। এই প্রশ্নটা আসছিল খুলনা বিশ্ববিদ্যালয়। কোথায় আসছে? খুলনায়। তাহলে বলো দেখি এটার অ্যান্সারটা কি হতে পারে? বলা হচ্ছে ফরগিভনেস মানে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা একটি মহৎ গুণ। তো বলা হয়েছে ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, হুইচ ক্লাস অফ নাউন ফরগিভনেস বিলংস টু। তাহলে আমাকে একটু বলতে হবে যে ফরগিভনেস, এটাকে তুমি কি টাচ করতে পারো? ফরগিভনেসকে তুমি কি গণনা করতে পারো? অবশ্যই না। তার মানে এটাকে অনুভব করতে হয়, এটা একটা বিমূর্ত ধারণা, তাই তো? তাহলে বলো দেখি এখানে অ্যান্সারটা কি হতে পারে? ভেরি গুড, অ্যান্সারটা হচ্ছে একটু কমেন্ট করে ফেলেন সঠিক উত্তর কোনটা হতে পারে। ভেরি গুড, সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার 4, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অপশন নাম্বার 4। তাহলে মোটামুটি আমরা টাইপস এবং ক্লাসিফিকেশন থেকে কেমন টাইপের প্রশ্ন হতে পারে আমরা বোধহয় একটা প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছি। এটা ডিটেইলস ডিসকাশন কিন্তু অলরেডি লেকচার 1 পেইড ক্লাসে আমি গতকালকেই পড়িয়েছি। আচ্ছা, এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী টপিক, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখান থেকে ঠিক যতটুকু বলবো অতটুকুই আপনাদেরকে পড়তে হবে, সেটা আমি গতকালকে ক্লাসে বলেছি। কিছু বিষয় আমি আবার, যেহেতু সলভ ক্লাস, আমি কিছু বিষয় তোমাদেরকে সলভ করার খাতিরে একটু বলে দিচ্ছি। কাউন্টেবল আনকাউন্টেবল থেকে, লেকচার শিট থেকে লিস্ট অফ আনকাউন্টেবল নাউন, লিস্ট অফ আনকাউন্টেবল নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার আগে মুখস্থ রাখবা। লিস্ট অফ আনকাউন্টেবল নাউন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একদম A to Z এর চাইতে টু দ্য পয়েন্টে পড়াটা খুব বেশি প্রয়োজন। প্রশ্ন যদি বিশ্লেষণ করো তাহলে দেখবা ম্যাক্স কোয়েশ্চেন কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন এখান থেকেই আসা, যদি নাউন থেকে আসে আর কি। তো আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা জানি একটা বড় লিস্ট ছিল, ইনফরমেশন, ফার্নিচার, মিউজিক, পোয়েট্রি, সিনারি, মেশিনারি, রিলিজিয়ন, হোমওয়ার্ক, তাই না? এরকম অনেকগুলো, এতগুলো একটা বক্সে দেওয়া আছে। এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে তোমরা কয়েকটা পয়েন্ট মাথায় রাখবা যে আনকাউন্টেবল নাউন, ধরো আমি একটা নাউন দিচ্ছি, সেটা হচ্ছে ধরো মিউজিক। মিউজিক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি আর্টিকেল বসায়ও না, মানে AND এদেরকে প্লেস করবা না। দা মিউজিক এটা বলা যাবে না, এ মিউজিক বলা যাবে না, কেমন? আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা যাবে না, মিউজিকস এস দিয়া ওইটা তুমি প্লুরাল বানায় ফেলাইছো, এটাকে প্লুরালও বলা যাবে না। তার মানে জাস্ট দুইটা পয়েন্ট মাথায় রাখবা, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল হয় না, আনকাউন্টেবলের সাথে এস হয় না। আবার আনকাউন্টেবলের পূর্বে নাম্বারও বসানো যাবে না, যেমন 1 মিউজিক, 2 মিউজিক এভাবে বলা যাবে না। ঠিক আছে, ফাইন। এই দুটা পয়েন্ট যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি এই রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। যেহেতু সলভ ক্লাস, আমি এখন তোমাকে সলভ করে প্র্যাকটিক্যালি দেখাবো। দেখো এখানে আমি দুটো প্রশ্ন সেট করেছি, আর প্রসঙ্গক্রমে বলে রাখি আজকের ক্লাসে আমরা যা যা দেখছি এই প্রশ্নগুলা কিন্তু আমি গতকালকের পেইড ক্লাসে সলভ করাই নাই, কেমন? আমার কাছে যেমন অনেকে মেসেজ করেছে যে এই প্রশ্নগুলা খুব সমস্যা হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে, এই কারণে আমরা আজকের এই সলভ ক্লাসটা রেখেছি। এবং সলভ ক্লাসে যেই প্রশ্নগুলা নিয়ে একটু বেশি প্রবলেম ফেস করছে ছেলে পেলে, আমরা সেগুলাকেই রাখার চেষ্টা করেছি। তার মানে আমরা পেইড ক্লাসে যা যা প্রশ্ন সলভ করেছি সেটা আবার রিপিট করছি না, আমরা এখানে যা দেখাচ্ছি এগুলো সবই লেকচার শিটের নিউয়ার কোয়েশ্চেন্স। আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে, এখানে অনেক বড় একটা লাইন, ভাই এত বড় লাইন পড়ার টাইম আসলে আমার নাই।
আমি ডাইরেক্ট অপশনে চলে যাব। আচ্ছা আগে লাইনটা পড়ে দেখো, এক্সামে পড়ো না। লেখা আছে although polyester was very popular and is still used in making clothing, comma fibers is still fashionable today. এত বড় লাইন পড়তে পড়তে তো তোমার 30 সেকেন্ড শেষ, আর লাইন পড়ে আবার অনেকে নার্ভাস হয়ে যাবে, অনেকে অজ্ঞান হয়ে যাবে। এই কারণে অপশনের দিকে তাকাবা। অপশনের মধ্যে লেখা আছে ক্লোথ, এই যে ক্লোথ পাইছেন, অনেকে ক্লথ বলি আমরা, এটা রাইট প্রনাউন্সিয়েশনটা হবে ক্লোথ। এখন এই যে ক্লথ দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এটা আমার ওই লিস্টের মধ্যে দেয়া আছে, আনকাউন্টেবল নাউন লিস্টে দেয়া আছে। আর তোমরা জানো আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হয় না। এই দেখো এখানে একটা আর্টিকেল আছে, তার মানে এটা বাদ। আনকাউন্টেবল নাউনের অপশন নাম্বার সি, এটাও বাদ। দেখো এখানেও আর্টিকেল আছে, দেখছো, এটাও বাদ। আনকাউন্টেবল নাউন দেখো এই যে আর্টিকেলও আছে, আবার এখানে এসও লাগাই দিছে, মানে দুইটা গুণা করছে। একটা কবিরা গুণা করছে, একটা সগিরা গুণা করছে, দুইটা গুণা করছে। এই যে এখানে আর্টিকেলও লাগাইছে, এখানে এসও লাগাইছে, তার মানে এটাও বাদ। তাহলে বাকি আছে কোনটা? দেখো অপশন নাম্বার বি বাকি আছে, শুধু ক্লথ আছে, শুধু ক্লথ। আগে কোনো আর্টিকেলও নাই, সাথে এস বাই এসও নাই। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? অবশ্যই অপশন নাম্বার বি। এগুলো হচ্ছে কোয়েশ্চেন সলভিং ট্রিক্স, অর্থাৎ প্রশ্ন না পড়ে অপশন দেখেই তুমি ট্রিক্স অ্যাপ্লাই করবা, অ্যান্সার অটো মিলে যাবে। পরীক্ষায় তো তুমি গবেষণা করার সুযোগ পাবা না ভাই। একইভাবে 2 নম্বর কোয়েশ্চেনের দিকে তাকাও, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো একটা বড় লাইন, ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজড টু রিটার্ড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফটস ইন কেস অফ অ্যাক্সিডেন্টস। অনেকে বলে যে ভাই আপনার তো প্রশ্নই মুখস্থ, আমার পুরো লেকচার শিটই মুখস্থ। ঠিক আছে, তো যাই হোক, এখন আপনি এইটা পড়েন না, ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজড টু রিটার্ড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্টস। আমরা এই লাইনটা পড়তে পড়তে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যাব। দরকার আছে কোনো? জাস্ট অপশনের দিকে তাকাও। প্রত্যেকটা অপশনের মধ্যেই আমি যেই লিস্টটা দিয়েছিলাম আনকাউন্টেবল নাউনের লিস্ট, ওখানে একটা শব্দ ছিল ড্যামেজ। ড্যামেজ, ড্যামেজ শব্দটা জন্মগতভাবে আনকাউন্টেবল নাউন। তার মানে কি? এইটার পূর্বে আর্টিকেল বসানো যাবে না। অপশন নাম্বার এ তে দেখো আর্টিকেল আছে, এটা বাদ। অপশন নাম্বার বি তে দেখো এস লাগাই দিছে, ড্যামেজেস, তার মানে এটাও বাদ। অপশন নাম্বার ডি তে দেখো এখানেও এস লাগাই দিছে, ড্যামেজেস, তার মানে এটাও বাদ। একমাত্র কোন অপশনে এস নাই? বলো দেখি অ্যান্সার কোনটা হতে পারে? কোন অপশনের মধ্যে এস নাই? আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন নাম্বার সি এর মধ্যে তাকাই দেখো, শুধু ড্যামেজ আছে। অপশন নাম্বার সি তে শুধু ড্যামেজ আছে। এখানে ড্যামেজের পূর্বে আর্টিকেলও নাই, ড্যামেজের সাথে এস বাই এসও নাই। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 100% অপশন নাম্বার সি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব নেক্সট, ডিটারমিনার্স এন্ড কোয়ান্টিফায়ার্স। ডিটারমিনার্স এন্ড কোয়ান্টিফায়ার্স। আচ্ছা, ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার থেকে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি বলেছি যে এগুলা একটু ভালো করে দেখতে হবে, এবং প্রাথমিক আলোচনাটা আমি করে ফেলেছি অলরেডি। ফিউ, ফিউ ভার্সেস লিটল, কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ, কখন ফিউ হবে কখন লিটল হবে। আচ্ছা, এটা মনে রাখতে হবে, ফিউ এর কিন্তু আরো অনেকগুলো ভার্সন আছে, যেমন এ ফিউ আছে, ফিউ, এ ফিউ, অনলি আ ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ, কোয়াইট এ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। তার মানে এগুলো সবই ফিউ থেকে আসছে, এবং প্রত্যেকেরই ব্যাখ্যা একটাই। কি ব্যাখ্যা? ফিউ যুক্ত যে কোনো ডিটারমিনারের পরে বা কোয়ান্টিফায়ারের পরে আমরা কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন বসাবো। এত ভাবে মনে রাখা দরকার, খালি মনে রাখবা যে কাউন্টেবল নাউন বসবে। ঠিক আছে? কিভাবে মনে রাখবা? যে ফিউ যুক্ত যত শব্দ আছে এই শব্দগুলোর পরে কাউন্টেবল নাউন বসবে। কাউন্টেবল, কাউন্টেবল মানে যেগুলোতে গণনা করা যায়। যেমন আমার হাতে এই যে কলম দেখতে পাচ্ছ, পেন, এটা কাউন্টেবল নাউন, কারণ এখানে যে একটা গণনা করতে পারতেছি। কিন্তু ধরো এই রুমে অনেক ঠান্ডা, যেহেতু এসি চলতেছে, অনেক ঠান্ডা, এই যে ঠান্ডা, এটা তো ভাই আমি কাউন্টেবল বলতে পারবো না, এটা তো আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর ধরো অনেস্টি, অনেস্টিকে তো আর গণনা করা যায় না। সুগার, সুগারকে তো আর গণনা করা যায় না। যেগুলোকে গণনা করা যায় না তারা হচ্ছে আনকাউন্টেবল, আর যাদেরকে গণা যায় তারা হচ্ছে কাউন্টেবল। তো ফিউ যুক্ত যতগুলো শব্দ আছে, যতগুলো ডিটারমিনার আছে, তাদের সবার পরে হবে কাউন্টেবল, আর লিটল যুক্ত যা যা কিছু আছে এদের পরে হবে আনকাউন্টেবল নাউন। জাস্ট এটা মনে রাখলেই হবে। এরপর আসা হচ্ছে সাম এবং এনি, সাম ভার্সেস এনি, এটাও ডিসকাস করেছি। সাম এবং এনির পরে যে কোনো নাউনই বসানো যায়। সামের পরে কাউন্টেবল, আনকাউন্টেবল যে কোনো নাউন বসবে, এনির পরেও কাউন্টেবল, আনকাউন্টেবল যে কোনো নাউন বসবে। তবে মনে রাখতে হবে, একটা বাক্য যদি
অ্যাফার্মেটিভ হয়, মানে পজিটিভ টাইপের সেন্টেন্স হয়, পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা বসাবো সাম। কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয় অথবা বাক্য যদি ইন্টারোগেটিভ হয়, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, সেই বাক্যে আমরা বসাবো হচ্ছে এনি। তাহলে কি বুঝলা? যে ধরো একটা সেন্টেন্সে অপশনে সামও আছে, এনিও আছে, দুইটাই আছে, তখন তুমি দেখবা যে ওই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি বাক্যটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক বাক্য হয়, তাহলে আমরা অবশ্যই সাম বসাবো। কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয় অথবা বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা এনি বসাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেন আমি বলেছিলাম মেনি এবং মাছ, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মেনি এবং মাছ যথেষ্ট গুরুত্বপূর্ণ। মেনি, এটা মনে রাখবা কি, মেনির পরে কাউন্টেবল, মাছের পরে আনকাউন্টেবল। কিভাবে মনে রাখবা? মেনির পরে কাউন্টেবল, মাছের পরে আনকাউন্টেবল। ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা ফাইন, এখন তোমরা কয়েকটা প্রশ্ন একটু দেখো। এবার আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসি, জেইউ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রথম প্রশ্নটা তোমরা বলো দেখি অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে আমি একটু বলে রাখি, এই যে এফইউ দেখতে পাচ্ছ, এফইউ এটা কিন্তু পজিটিভ, কিন্তু ফিউ এটা হচ্ছে নেগেটিভ। ঠিক একইভাবে এ লিটল হচ্ছে পজিটিভ, আর শুধু লিটল সেটা হচ্ছে নেগেটিভ। যেমন এফইউ বলতে যেটা বোঝায় যে অল্প, সামান্য বা অল্প, আর ফিউ মানে হচ্ছে নাই, মানে নাই বললেই চলে। ফিউ শব্দের অর্থই হচ্ছে নাই বললেই চলে। একইভাবে এ লিটল মানে হচ্ছে অল্প বা সামান্য, আর শুধু লিটল নাই মানে নাই বললেই চলে। ওকে, এখন আপনারা একটু আমাকে বলেন যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এই ফ্রেন্ডসটা কি তোমার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কি মনে হয়? ফ্রেন্ডস অবশ্যই কাউন্টেবল নাউন। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা অবশ্যই কাউন্টেবল নাউন, তাই না? তাহলে এখন আমাকে একটু বলতে হবে কাউন্টেবল নাউনের সাথে কে কে বসে। আমরা জানি কাউন্টেবল নাউনের সাথে এফইউ বসে, ফিউ বসে, সাম বসে, এরা সবাই কাউন্টেবল নাউনের সাথে বসে, রাইট? আচ্ছা, লেকচার শিটের এই প্রশ্নটা আমাকে গতকালকে বেশ কয়েকজন আমাকে ইনবক্সে জানিয়েছে যে এই প্রশ্নটা যাতে আমি আজকের এই সলভ ক্লাসে ব্যাখ্যা দিয়ে একটু বোঝাই, কারণ অনেকে প্রশ্নটা ঠিক ধরতে পারতেছে না। সো আমাকে একটু বলো দেখি, তোমরা যারা ক্লাস করছো তোমাদের কাছে কি মনে হয় সঠিক উত্তরটা কি হতে পারে? তোমাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাও তো যে সঠিক উত্তরটা কি হতে পারে। কনফিউজিং স্যার, সঞ্জিতা লিখছো যে এটা কনফিউজিং স্যার। ইয়েস, অবশ্যই এটা কনফিউজিং। তো আমাকে একটু বলো, কনফিউশন তো দূর করতে হবে, তাই না? অ্যান্সারটা কি হতে পারে বলো। আচ্ছা, ফ্রেমটা একদম এখান থেকে চলে আসছে, আর উপরে ফ্রেম যাওয়া দরকার ছিল। থাক, দরকার নেই। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যেটা অ্যান্সারটা কি হতে পারে। একের অ্যান্সারটা এখানে হিয়া দিয়েছো, একের এ বলেছো, আফসানা এ বলেছো, দেখছো? অপশন নাম্বার এ বলেছে কিন্তু, ঠিক আছে? ফ্রেম ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে যেটা বলছো, আচ্ছা এ ফিউ লিখেছো, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে এ ফিউ লিখেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে এ ফিউ বলছো। ওকে, আচ্ছা, এখানে গণহারে সবাই তোমরা অপশন নাম্বার এ বলেছো, মানে এ ফিউ বলেছো, তাই তো? আচ্ছা ভাইরা, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মানে ফিউ। তার মানে যারা যারা কনফিডেন্স সহকারে এ ফিউ বলেছো উত্তর হয় নাই, কারণ প্রশ্নটা ধরতেই পারো নাই। এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, হি। ধরো এই হি মানে হচ্ছে ধরো অর্পণ, তো বলা হচ্ছে অর্পণের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব, কিন্তু এই কিন্তু দেওয়ার মানে কি? এই কিন্তু দেওয়ার মানেই হচ্ছে তার অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু তার কাজের কোনো বন্ধু নাই বললেই চলে, সবগুলা টুট 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 টুট। তার মানে বুঝতেই পারতেছো, অর্পণের অনেক বন্ধু আছে কিন্তু গুড ওয়ান্স মানে ভালো বন্ধু তার নাই বললেই চলে। বিষয়টা বুঝতে পেরেছো? তুমি যদি এখানের মধ্যে এফইউ বসাও তাহলে এটা তো তোমার একটা পজিটিভ হয়ে যাচ্ছে, মানে অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি সাম বসাও এটাও তো অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে।
আমরা জানি বাট মানে তো অ্যাফার্মেটিভ না, বাট তো নেগেটিভ কথাবার্তা বলে, বাট মানে তো নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে এখানে নেগেটিভ একটা ডিটারমিনার বসাইতে হবে। সেই নেগেটিভ ডিটারমিনার একটু আগে আমি তোমাদেরকে বলেছি, এই যে অপশন নাম্বার বি তে আছে ফিউ। ফিউ মানেই হচ্ছে নাই বললেই চলে। অর্পণ মানে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক ফ্রেন্ড আছে, বাট ফিউ আর গুড ওয়ান্স, অর্থাৎ ভালো বন্ধু নাই বললেই চলে। আশা করি ব্যাখ্যাটা সবাই পেয়েছো। আচ্ছা, এবার চলে আসো 2 নাম্বার কোয়েশ্চেন। দেখো এখানে কি লেখা আছে, অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ ডলফিনস, ওয়েলস এন্ড আদার সি ক্রিয়েচার্স, দেখো এই যে আদার সি ক্রিয়েচার্স, এটা কিন্তু কাউন্টেবল নাউন। এই যে এস আছে, এস মানে হচ্ছে কাউন্টেবল নাউন, তাই তো? তো কাউন্টেবল নাউনের সাথে লিটল বসবে না, কাউন্টেবল নাউনের সাথে মাছও বসবে না, কাউন্টেবল নাউনের সাথে এনি বসতে পারে, কাউন্টেবল নাউনের সাথে মেনিও বসতে পারে। তার মানে এনি আদার সি ক্রিয়েচার্স এটাও হতে পারে, মেনি আদার সি ক্রিয়েচার্স এটাও হতে পারে। এই প্রশ্নটাও কিন্তু আমাকে গতকালকে অনেকে ইনবক্স করছে, ঠিক আছে, যে ভাইয়া এটার ব্যাখ্যাটা একটু দিয়েন। তার মানে আমি হাইলি কনফিউজিং, কোয়েশ্চেনটা হাইলি কনফিউজিং। সো আমাকে একটু বলেন দেখি অ্যান্সারটা কি হতে পারে। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান তো যে অ্যান্সারটা কি হতে পারে। প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানান যে অ্যান্সারটা কি হতে পারে। সানজিদা আক্তার, তুমি কি ব্যাখ্যা পেয়েছো কিনা একটু জানাইও আমাকে। আচ্ছা, লিখেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কি হতে পারে। একটু দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত, ঠিক আছে? সবাই একটু ফাস্টার, আমরা একটু রেসপন্স করব, অ্যান্সারটা কি হতে পারে। কমেন্টগুলো কই গেল? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে জানাই, এই পুরো বাক্যটা পড়ে দেখো তো কি বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। পুরো বাক্য দেখো, কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নাই। তার মানে এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আমরা জানি সাম বসে, অ্যাফার্মেটিভ বাক্যে কিন্তু এনি বসে না। আমি একটু আগে বলেছি, বাক্য যদি হা বোধক হয় মানে অ্যাফার্মেটিভ হয়, তাহলে সেই বাক্যে সাম বসবে। আর যদি বাক্যটা নেগেটিভ হয় অথবা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা এনি বসাবো। বুঝা গেছে? তো যেহেতু বাক্যটা হা বোধক, এই কারণে আমরা এনি বলতে পারবো না, এটা ক্রস। তাহলে বাকি অপশন আছে একটা মেনি প্লাস কাউন্টেবল নাউন, মেনি আদার সি ক্রিয়েচার্স। কাহিনী কমপ্লিট। আশা করি ব্যাখ্যা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 3, দেখা যাক এইটা আপনারা সলভ করতে পারেন কিনা। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো লেখা আছে অলদো কিন্তু এখানে যেটা বলা হবে পরের অংশে বিপরীত কথা বলা হবে। তো এখানে বলতেছে যদিও শেক্সপিয়ার রিসিভ ড্যাশ ফর্মাল এডুকেশন, মানে আনুষ্ঠানিক শিক্ষা যদিও উনি পান নাই, হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়ার্কস অফ ক্লাসিক্যাল অথর্স, উনি কিন্তু যারা ক্লাসিক্যাল লেখক ছিলেন তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অর্থাৎ শেক্সপিয়ার ক্লাসিক্যাল লেখকদের দ্বারা প্রভাবিত হলেও উনি কিন্তু আনুষ্ঠানিক তেমন কোনো শিক্ষা অর্জন করেন নাই বললেই চলে। তার মানে বুঝতেই পারতেছো এখানে নেগেটিভ কোনো কিছু বসাইতে হবে, তাই তো? তাহলে আমাকে একটু বলো দেখি অ্যান্সারটা কি হতে পারে। নেগেটিভ হলে আমরা এই যে ফর্মাল এডুকেশন তো অবশ্যই আনকাউন্টেবল নাউন। এডুকেশন একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসানো যায়, কিন্তু মাছ বসাইলে অর্থ ম্যাচ করতেছে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসানো যায়, লিটল বসালে অর্থ ম্যাচ করে। অর্থাৎ বলা হচ্ছে যদিও শেক্সপিয়ারের লিটল ফর্মাল এডুকেশন ছিল, লিটল এডুকেশন মানে তেমন কোনো আনুষ্ঠানিক বিদ্যা ছিল না বললেই চলে, বাট তারপরেও উনি কিন্তু সেলফ ইমপ্রুভ করছে আর কি। সহজ কথায় উনি ক্লাসিক্যাল যারা অথর ছিলেন তাদের দ্বারা কিন্তু উনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন, নিজে পড়াশোনা করছিলেন, কেমন স্বশিক্ষিত যাকে বলে। আচ্ছা, নান কেন হবে না? নানের পরে কোনো নাউন বসানো যাবে না। দেখো এখানে নানের পরে একটা নাউন আছে, নানের পরে কিন্তু নাউন হবে না, তার মানে নান বাদ। আর এ লট কেন হবে না সেটা গতকালকে ক্লাসে আমি বলেছিলাম। এ লট হলে পরে একটা অফ লাগবে, অর্থাৎ এ লট অফ, এখানে তো অফ নাই। শুধু এ লট বাক্যের মাঝখানে বসে না, শুধু এ লট বাক্যের শেষে বসে, যেমন থ্যাঙ্কস এ লট, ঠিক আছে? এভাবে আমরা বলি। তাহলে আশা করা যায় যে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট টপিক, দ্য আর্টিকেল। আচ্ছা, আমরা আর্টিকেলের উপরে কিন্তু আর্টিকেলের জনপ্রিয় যতগুলো নিয়ম ছিল এই নিয়মগুলো কিন্তু একদম লেকচার 1 এর মধ্যে কিন্তু সুন্দর করে প্লেসমেন্ট করা আছে, এবং এই নিয়মগুলো তোমরা কিভাবে স্টাডি করবা সেটার জন্য কিন্তু আরো একটা ভিডিও, এটা রেকর্ডেড ভিডিও, সেটা মানে যেটাকে আমরা গাইডলাইন ভিডিও বলছি। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। আমাদের প্রতিটা লেকচারের কিছু বিষয় আছে, যেমন লেকচার 1
লেকচার 1 এর উপরে কিন্তু অলরেডি পেইড ক্লাস হয়েছে। লেকচার 1 এর পেইড ক্লাসের উপরে আজকে কিন্তু আমরা একটা সলভ ক্লাসও নিচ্ছি। আচ্ছা, আবার লেকচার 1 যেটা মানে লেকচার শিট যেটা মানে পিডিএফ লেকচার শিট, ওই লেকচার শিটের মধ্যে ধরো আর্টিকেলের ডিটেলস রুলস গুলা দেওয়া আছে, কোনটা কোনটা বাদ দিবা আর কোনটা কোনটা পড়বা সেটা নিয়ে হচ্ছে গাইডলাইন ভিডিও। এই ভিডিওটা লেকচার 1 এর যেটা গাইডলাইন ভিডিও, এটা তোমাদের অলরেডি আগামীকালকে দুপুর 12টার মধ্যে তোমাদের গ্রুপের মধ্যে আপলোড করা থাকবে, তোমরা সেখান থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? অর্থাৎ লেকচার শিট থেকে কোন কোন অংশ বাদ দিবা সেটা একদম ভিডিও রেকর্ড করে তোমাদেরকে দেখানো হবে। আচ্ছা, তো আর্টিকেল থেকে এ এন ডি এর মধ্যে ডি এর ব্যবহারটা খুব বেশি আসে পরীক্ষায়। দেখো একদম লেটেস্ট প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 2024 মানে এই বছরের প্রশ্ন, তাই তো? আচ্ছা, এর পরেরটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024 মানে এই বছরের প্রশ্ন। তো যাই হোক, এখানে কি লেখা আছে, আই নিড অ্যাডভাইস। তোমরা প্রত্যেকেই জানো অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। তার মানে বুঝতে পারতেছো এটা হবে নো আর্টিকেল। তাহলে খুঁজে বের করো কোন অপশনের শুরুতে নো আর্টিকেল আছে। এই যে অপশন নাম্বার বি দেখো শুরুতে নো আর্টিকেল আছে, অপশন নাম্বার সি এর শুরুতে নো আর্টিকেল আছে, অপশন নাম্বার ডি এর শুরুতে নো আর্টিকেল আছে, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে আই উইল টক টু এক্সপার্ট। এক্সপার্ট ই এ ই আই ও ইউ, এটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলে আমরা কিন্তু এন বসাই, আর কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ বসাই, তাই তো? তাহলে আমাদের কি লাগবে, আমাদের এখন একটা এন লাগবে, এন। অপশন নাম্বার এই যে বি তে এন আছে, অপশন নাম্বার সি তে কিন্তু এন নাই, অপশন নাম্বার ডি তে কিছুই নাই। তাহলে বলো দেখি অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো কি লেখা আছে, হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। আচ্ছা, এখন হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইসব জায়গায় কেউ যদি নিয়মিত উদ্দেশ্যে গমন করে তাহলে আর্টিকেল বসানো যাবে না। ধরো একটা রোগী কোথায় যাবে? রোগী কি তোমার হচ্ছে ফ্যান্টাসি কিংডমে, ধরো তোমার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে তুমি কি ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাবা? অবশ্যই না। তুমি পার্কে যাবা? অবশ্যই না। তুমি মন্দিরে যাবা? অবশ্যই না। তোমার যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে তাহলে তুমি ডাক্তারের কাছে যাবা, মানে হসপিটালে যাবা। তাহলে যার যেখানে যাওয়া উচিত সে সেখানেই যদি যায় তাহলে আর্টিকেল বসানো যাবে না। তার মানে এখন যেহেতু রোগীর কথা বলা হচ্ছে, হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে, এই যে হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে, তাহলে হসপিটালের আগে আর্টিকেল বসানো যাবে না। তাহলে কোন কোন অপশনের শুরুতে নো আর্টিকেল আছে সেটাকে আলাদা করে ফেলবো। অপশন নাম্বার এ শুরুতে নো আর্টিকেল আছে, অপশন নাম্বার বি তে নাই, অপশন নাম্বার সি তে নাই, অপশন নাম্বার ডি এর শুরুতেও নো আর্টিকেল আছে, পাইছো? এরপর হার্ট অ্যাটাক, এই যে এইচ, হার্ট অ্যাটাক কনসোনেন্ট সাউন্ড, তাই তো? কনসোনেন্ট সাউন্ড হলে আমরা কিন্তু কি বলবো বলো দেখি? কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ বলবো, হি হ্যাড এ হার্ট অ্যাটাক। এই যে এ, হার্ট অ্যাটাক। কনসোনেন্ট সাউন্ড হলো এ, আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার ডি তে আছে, দেখো এই যে এ আছে, খেয়াল করছো? এই যে এ হার্ট অ্যাটাক। আচ্ছা, এই নিয়মটা অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রভৃতি জায়গায় নিয়মিত উদ্দেশ্যে যাতায়াত করা বুঝালে আর্টিকেল হয় না, অনিয়মিত উদ্দেশ্যে যাতায়াত করা বুঝালে আর্টিকেল হয়। এই নিয়মটা স্পষ্টভাবে আমাদের লেকচার 1 পিডিএফ শিটের মধ্যে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনারা একটু পড়তে হবে এটাকে। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন, হ্যাভ ইউ ভিজিটেড ড্যাশ নটরডেম ক্যাথেড্রাল ইন প্যারিস? নটরডেম ক্যাথেড্রাল এটা প্যারিসের একটা বিখ্যাত স্থাপনা, ভ্যালুয়েবল ল্যান্ডমার্ক, তাই না? একটা ঐতিহাসিক স্থাপনা, এটা বিখ্যাত ভবন, নদী, পাহাড়, সমুদ্র, এগুলার পূর্বে কিন্তু আর্টিকেল দি বসাইতে হয়। বিখ্যাত ভবনের পূর্বে দি বসাইতে হয়। এই রুলটাও আমাদের লেকচার 1 পিডিএফ শিটের মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। তাহলে এখানে সঠিক উত্তর আমরা বসাবো হচ্ছে ডি। অপশন নাম্বার এ তেই ডি আছে এবং এই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এটা কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, ফাইন। আমাদের মোটামুটি ভাবে এগুলো কমপ্লিট। এবার আমাদের চতুর্থ টপিকটা হচ্ছে নাম্বার। নাম্বার থেকে একদম ডিটেলসে যে তথ্যগুলা প্রয়োজন সেগুলা লেকচার শিটে আমরা যুক্ত করে দিয়েছি এবং এটা মুখস্থ বিদ্যা। গতকালকেও বলেছি, এখনো বলতেছি, নাম্বার এবং জেন্ডার এই দুটো কিন্তু আপনাকে মেমোরাইজ করতে হবে এবং ততটুকুই মেমোরাইজ করবা যতটুকু আমরা দেব। আমাদের লেকচার শিটের মধ্যে যতটুকু দেব অতটুকু পড়লেই হবে। তো লেকচার শিটের মধ্যে দেখো এই যে এভাবে কিন্তু অলরেডি আমরা লেকচার শিটের মধ্যে তোমাদেরকে লিস্ট করে দিয়েছি কি কি পড়বা, সেটা লেকচার শিটে এভাবে বিভিন্ন টেবিলের মাধ্যমে লিস্ট করা আছে, আপনারা খালি মুখস্থ করবেন এবং হুবহু এগুলাই পরীক্ষায় আসে।
বিগত বছরের প্রশ্নগুলোও কিন্তু লেকচার শিটে দেওয়া আছে, তুমি মিলায় দেখবা যে এগুলার বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এজেন্ডাম এজেন্ডা, অ্যাডেন্ডাম অ্যাডেন্ডা, ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, ক্যারিজেন্ডাম করিজেন্ডা, ডেটাম ডাটা, এরাটাম এরাঠা, মেমোরেন্ডাম মেমোরেন্ডা, রেফারেন্ডাম রেফারেন্ডা। এটা আসতে পারে গণভোট, যেহেতু বর্তমানে রাজনৈতিক গণভোটের কথা মানে অনেক আলোচনা, একটু দেখবেন। মিডিয়াম মিডিয়া, সিম্পোজিয়াম সিম্পোজিয়া, আলটিমেটাম আলটিমাটা, স্পেকট্রাম স্পেকট্রা। ঠিক আছে, এইগুলো তো জাস্ট আমি প্রথম বক্সটা দিয়েছি, এরকম আরো অনেকগুলো বক্সে আমি নাম্বার কোনটা কোনটা পড়তে হবে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, লেকচার শিট 1 এর মধ্যে এটা লিস্ট করে দিয়েছি, আপনারা ওখান থেকে ডিরেক্ট মেমোরাইজ করে ফেলবেন। একইভাবে জেন্ডার, একইভাবে জেন্ডার। ঠিক আছে, একইভাবে আপনাকে স্টাডি করতে হবে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার মানে হচ্ছে তোমার হচ্ছে মাস্কিউলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, সেটাও লেকচার শিটের মধ্যে জেন্ডার শিরোনামে কিন্তু অলরেডি আমি ওখানে দিয়ে দিয়েছি। যেমন লেকচার শিটের মধ্যে তোমরা পাবা এই যে বাক, বাক মানে কি হরিণ, আর ডো মানে হরিণী, ডগ মানে কুত্তা, বিচ মানে কুত্তি, সরি কুকুরি, কুকুর কুকুরি। ঠিক আছে, ডগ এবং বিচ। মঙ্ক মানে মঠবাসী, নান মানে মঠবাসিনী। ঠিক আছে, সো এই যে নেফিউ নিস, স্ট্যাগ হাইন, এই যে স্ট্যাগ হাইন এটা কিন্তু অলরেডি আসছে, তাই না? আচ্ছা, সোয়াইন এবং নিম, টেইলর এবং সিমস্ট্রাস, এরকম যেই জেন্ডার গুলা ভর্তি পরীক্ষায় বারবার আসে বারবার আসে বারবার আসে এবং এগুলাই আসে, সেগুলাই লেকচার শিট 1 এর মধ্যে খুব সুন্দর করে আমরা যুক্ত করে দিয়েছি। তোমরা যদি অতটুকু আত্মস্থ করতে পারো, মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো টেনশন থাকবে না। সো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসে অংশগ্রহণ করলাম, আজকের ক্লাসটা ছিল লেকচার 1 এর উপরে একটা এক্সক্লুসিভ সলভ ক্লাস ছিল এটা। সো আমরা একইভাবে ইনশাল্লাহ লেকচার 2 আমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করতে যাব পেইড ব্যাচে। যদি তোমাদের আমাদের কোর্স কারিকুলাম, ক্লাস প্রেজেন্টেশন, আমাদের ক্লাস কন্টেন্ট, ক্লাস ডেলিভারি এবং আমাদের কমিটমেন্ট সবকিছু যদি তোমাদের মনে হয় যে না ইনশাল্লাহ এটা আশাব্যঞ্জক, আস্থা রাখা যায়, তাহলে অবশ্যই আস্থা নিয়েই আমাদের সেকেন্ড টাইম যে অ্যাডভান্সড ব্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি, তুমি চাইলে এখনই এই কোর্সে ইনক্লুড হয়ে যেতে পারো, এখনই এই কোর্সে ইনক্লুড হতে পারো। এবং এতটুকু কথা দিতে পারবো ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সেম সার্ভিস এই লিজেন্ড কেয়ার তোমাদেরকে প্রোভাইড করবে। এবং আমি রায়হান বোরহান ইংরেজির A to Z যতগুলো ক্লাস রয়েছে তোমাদের সেকেন্ড টাইমে, সবগুলো ক্লাস ইনশাল্লাহ সুস্থ থাকা সাপেক্ষে আমি কন্ডাক্ট করব। অর্থাৎ আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড টাইম অল ইন ওয়ান এই ব্যাচের সবগুলা ইংরেজি ক্লাস আমি কন্ডাক্ট করব। এবং কোর্স প্ল্যান যেটা, সেটা কিন্তু আজকে সকালেই তোমরা দেখবা, আগেও দেওয়া হয়েছে, আজকে সকালে আবারও দেওয়া হয়েছে। পেইড ব্যাচের মধ্যে কিন্তু অলরেডি এটা আপলোড করা হয়েছে যে কোন লেকচারে কোন কোন টপিক থাকবে। তোমাদের যদি মনে হয় যে না কোনো টপিক মিসিং আছে, তাহলে অবশ্যই সেটা জানাতে পারো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যেই টপিকগুলা অল ইন ওয়ান সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচের কোর্স প্ল্যানে আমরা দিয়েছি, ওই টপিকগুলোর বাইরে কোনো টপিক অতিরিক্ত পড়বা না। যেই টপিকগুলো দিয়েছি জাস্ট ওগুলাই পড়বা, আমরা সেগুলাই পড়াবো, সেগুলোর উপর নোট দিব, সেগুলোর উপর প্রেজেন্টেশন থাকবে, সেগুলোর উপর এক্সাম থাকবে, সো মডেল টেস্ট থাকবে, এভালুয়েশন টেস্ট থাকবে। অর্থাৎ ওই টপিকগুলো আয়ত্ত করার জন্য যা যা কিছু করণীয় সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচের মেন্টররা সেটাই ইনশাল্লাহ করার চেষ্টা করবে। সো লিজেন্ড কেয়ারের এই সার্ভিস যদি আস্থা রাখার মতো মনে হয়, তাহলে ওয়েলকাম টু আওয়ার ব্যাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ক্লাসের পুরোটা সময় আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রায়হান বোরহান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।